নমস্কার, আমি সুমন। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এতদিন গল্প না আনার জন্য। বন্ধুরা, শহর জুড়েই শীতের আমেজ, আর এই শীতে আমরা লন্ডন ঘুরতে যাব না তা কি করে হয়? তাহলে চলুন আর দেরি না করে বেরিয়ে পড়া যাক। বিবিও অডিও স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আজ আপনারা শুনবেন স্যার আর্থার কোনান ডয়েলের লেখা কালজয়ী ডিটেকটিভ শার্লক হোমসের কাহিনী দ্য অ্যাডভেঞ্চার অব দ্য ব্যারেল করনেট। গল্পটি পুরোটা শোনার জন্য অনুরোধ রইল, এবং গল্পটির প্রত্যেক মুহূর্তগুলোকে আরো ভালোভাবে এনজয় করার জন্য ইয়ারফোন বা হেডফোনটি অবশ্যই ব্যবহার করবেন। গল্পটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তার সাথে আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে অল অপশনে সেট করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প, স্যার আর্থার কোনান ডয়েলের লেখা দ্য অ্যাডভেঞ্চার অব দ্য ব্যারেল করনেট। ফেব্রুয়ারি মাসের একটি সুন্দর মনোরম সকাল। জানলা দিয়ে রাস্তার দিকে তাকিয়ে বললাম, হোমস, একটা বদ্ধ পাগল কেমন অদ্ভুত আচরণ করছে দেখো। ড্রেসিং গাউনের পকেটে হাত ঢুকিয়ে কুঁড়ের বাচ্চার মতো উঠে দাঁড়ালো শার্লক হোমস। রাস্তায় গত রাতের বরফ রোদ্দুরে ঝকঝক করছে। বেকার স্ট্রিট অবশ্য অনেকটা সাফ হয়ে এসেছে, লোকজন কেউ নেই, পিচ্ছিল ফুটপাতের বিচিত্র ব্যক্তিটি ছাড়া। লোকটার চেহারা এবং জামা কাপড়ে বনে দিয়ানার ছাপ, কিন্তু কখনো হাত ছুটছেন, কখনো ছুটছেন, কখনো হোঁচট খাচ্ছেন, কখনো মাথা নাড়ছেন, অদ্ভুত সব মুখভঙ্গি করছেন, একেবারে বদ্ধ পাগল যাকে বলে। হোমস, লোকটা বাড়ির নম্বর দেখতে দেখতে আসছেন দেখছি। কই দেখি। আমার কাছেই আসছেন। মুখের কথা ফুরল না, বাড়ি কেঁপে উঠল সদর দরজার প্রচন্ড ঘণ্টার ধ্বনিতে। ওই শোনো, ঘন্টা বাজছে। কিছুক্ষণ পরই হাঁপাতে হাঁপাতে সিঁড়ি বেয়ে উঠে এসে ঘরে ঢুকলেন ভদ্রলোক। ঢুকেই এমন ভাবে মাথার চুল ছিঁড়তে লাগলেন, দেওয়ালে মাথা কুটতে লাগলেন যে আমরা ধরে না ফেললে একটা রক্তারক্তি কাণ্ড ঘটে যেত। আস্তে আস্তে বসুন। আগে চেয়ারে জোর করে বসিয়ে হোমস বলল, আপনি আগে শান্ত হন। খুব বড় বিপদে পড়ে এসেছেন বুঝতে পারছি। আরে বিপদ বলে বিপদ মিস্টার হোমস, আপনারা আমাকে নিশ্চয়ই পাগল ভাবছেন, কিন্তু কিন্তু আমার মাথা কাটা যেতে বসেছে, বিশ্বাস করুন। কলঙ্কর যার কোনো শেষ থাকবে না। অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের একটা মানুষকে ওই বড় ভয়ঙ্করভাবে ভুগতে হবে এই জন্যে। আগে আপনার পরিচয়টা দয়া করে দেবেন কি? আমি আলেকজান্ডার হোল্ডার, থ্রেডনিডল স্ট্রিটের হোল্ডার অ্যান্ড স্টিভেনসন ব্যাংকের সিনিয়র পার্টনার। নামটা পরিচিত। লন্ডন শহরের দ্বিতীয় বৃহত্তম প্রাইভেট ব্যাংকের অংশীদারের নাম জানে না এমন লোক এ শহরে খুব কমই আছে। কিন্তু এমন কি কাণ্ড ঘটেছে যে মাথার চুল ছিঁড়ছেন এহেন বিশিষ্ট নাগরিক? উন্মুখ হয়ে বসে রইলাম ওনার কথা শুনবার জন্য। উনি বললেন, ব্যাপারটা এতটাই জরুরি যে পুলিশের কাছে আপনার নাম শুনেই পাতাল রেলে চলে এসেছি। স্টেশন থেকে গাড়িতে না এসে হেঁটে আসছি হরহরে রাস্তায়, পাছে গাড়ি আসতে চলে এই ভয়ে। তাই হয়তো হাঁপিয়ে গেছি। আপনারা তো জানেন যে ব্যাংকে লাভ বাড়াতে হলে টাকা খাটাতে হয়। দামি দামি জিনিস বাঁধা রেখে অনেক খানদানি মানুষই আমাদের কাছ থেকে টাকা ধার নেন। গতকাল সকালে আমার কাছে এলেন এমন এক ব্যক্তি যিনি শুধু ইংল্যান্ডেই স্মরণীয় নন, সারা পৃথিবী তাঁকে চেনে। নামটা নাই বা বললাম। তা উনি এসেই আমার কাছে 50,000 পাউন্ড ধার চাইলেন। বললেন, দেখুন, এ টাকা আমি বন্ধু বান্ধবদের কাছে চাইলেও পেতে পারি, কিন্তু তাতে আমার মান সম্মান আর থাকবে না। আমি বললাম, কিন্তু আমার নিজের তো টাকা নেই, ব্যাংক থেকে দিতে হলে যে কিছু একটা বাঁধা রাখতে হবে। উনি তখন একটা কালো মরক্কো চামড়ার বাক্স দেখিয়ে বললেন, বার্ল করনেটের নাম নিশ্চয়ই শুনেছেন।
হ্যাঁ, নিশ্চয়ই। ব্রিটিশ সাম্রাজ্যের সম্পদ এই ব্যারেল করনেট। বাক্সটা খুলে মূল্যবান সেই মুকুট বার করে উনি বললেন, এতে 39টা মস্ত আকারের পান্না আছে। এছাড়া সোনা কতখানি আছে দেখতেই পাচ্ছেন। সব মিলিয়ে এর যা দাম তার অর্ধেক ধার চাইছি আপনার কাছে। সুদ সমেত টাকা ফিরিয়ে দেব 4 দিন পরে, সামনের সোমবার। ওই দিন কিছু টাকা হাতে আসবে আমার। এই বন্ধকিতে চলবে? আরে কি যে বলেন! মিস্টার হোল্ডার, মনে রাখবেন এই মুকুট জাতীয় সম্পত্তি। একটা পান্নাও যদি খোয়া যায়, দুনিয়া ঘুরে এলেও ঠিক ওই জিনিসটি আর পাওয়া যাবে না। কাজেই কথাটা যেন এ ঘরের বাইরে আর না যায়। সোমবার সকালে আমি নিজেই আসব। ক্যাশিয়ারকে ডেকে 1000 পাউন্ডের 50টা নোট নিতে হুকুম দিলাম। উনি যাওয়ার পর মুকুটটা আমার প্রাইভেট ভল্টে বন্ধ করে রাখলাম। একটু ভয়ও হলো। অমূল্য এই সম্পদের দায়িত্ব না নিলেই ভালো হতো। সন্ধে হলো। বাড়ি ফেরার সময় মুকুটটা সঙ্গে করে নিয়ে এলাম। চারিদিকে ব্যাংক ডাকাতি হচ্ছে খুবই, তাই দিন কয়েকের জন্য এহেন বস্তুকে আমার নিজের কাছে রাখবো এরকমই মনস্থির করলাম। আমার বাড়িতে চাকর বাকরদের মধ্যে 3 জন ঝি আছে। এদের মধ্যে লুসিপার বলে যে মেয়েটি, তাকে নিয়েই আমার যত দুশ্চিন্তা। মেয়েটির কাজকর্ম ভালো, আবার দেখতেও ভালো। ফলে মাঝে মধ্যেই তার বয়ফ্রেন্ড দিনরাত ঘুরঘুর করে বাড়ির আনাচে কানাচে। চাকর বাকর সবাই কিন্তু শোয়ে বাড়ির বাইরে। আমি বিপত্নিক। একমাত্র ছেলে আর্থার বকে গেছে। লোকে বলে আশকারা দিয়ে আমি নাকি তাকে বাদর টাদর তৈরি করেছি। গোয়ার, উড়নচণ্ডী, রেস খেলা, জুয়ো খেলা সব গুণই তার আছে। বৎসঙ্গী তার অনেক। এদের মধ্যে স্যার জর্জ বার্নওয়েল লোকটি ওর প্রাণের বন্ধু, যদিও তিনি বয়সে বড়। এর খপ্পর থেকে আর্থার বেরোতে পারছে না। এইসব কারণেই আমার কারবারে ওকে আমি বিশ্বাস করতে পারি না। আর্থারকে সিধে করে দিতে পারতো আমার ভাইজি মেরি। ভাই মারা যাওয়ার পর থেকে সে আমার বাড়িতেই মানুষ হয়েছে আমারই মেয়ের মতো। বড় ভালো মেয়ে, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। আর্থার তাকে 2বার বিয়ে করতে চেয়েছে, 2বারই সে নারাজ হয়েছে। অথচ বিয়েটা হয়ে গেলে আর্থারকে সৎ পথে টেনে আনতে পারত মেরি। এই একটি ব্যাপারে মেরি আমার মনে দাগা দিয়েছে। এখন অবশ্য জল এত দূর গড়িয়েছে যে আর কিছুই করার নেই। মুকুটটা বাড়িতে আসবার পর এই নিয়েই কথা হচ্ছিল খাওয়ার টেবিলে। লুসিফার কথা শুরুর আগেই চলে গিয়েছিল। ঘর ছেড়ে দরজা বন্ধ করেছিল কিনা খেয়াল করিনি। মুকুট আমার কাছে, এটুকুই কেবল বলেছিলাম আর্থার আর মেরিকে। বাঁধা রেখে গেছেন যিনি, তার নামটা বলিনি। শুনেই লাফিয়ে উঠল আর্থার আর মেরি দুজনেই। দেখবার জন্যে আবদার ধরল। আমি রাজি হলাম না। আর্থার তখন জিজ্ঞেস করলো, রেখেছো কোথায় মুকুটটা? আমার আলমারিতে। ও বললে, চুরি না হয়ে যায়। চাবি দেওয়া আছে। গোদাম ঘরের চাবি দিয়ে ছেলেবেলায় আমি নিজেইও আলমারি কতবার খুলেছি। পুরনো আলমারি তো, একটা না একটা চাবি ঠিক লেগেই যায়। আর্থারের কথাবার্তাই এই রকম। রাত্রে মুখখানা কালো করে আমার কাছে এলো আর্থার। 200 পাউন্ড ধার চাইল। না দিলে নাকি ক্লাবে মাথা কাটা যাবে। ভীষণ রেগে হাঁকিয়ে দিলাম তক্ষুনি। 1 মাসে 3বার এইভাবে টাকা নিয়ে গেছে, আর একটি পয়সাও নয়। মুখ অন্ধকারে করে ও বলল, কিন্তু বাবা, টাকাটা আমাকে জোগাড় করতেই হবে যা করেই হোক। বলেই সে রেগে ঘর থেকে বেরিয়ে গেল। আলমারি খুলে দেখে নিলাম পান্না মুকুট ঠিক জায়গায় আছে কিনা। তারপর নিজেই বেরোলাম বাড়ির সব দরজা জানলা বন্ধ হয়েছে কিনা দেখবার জন্য। কাজটা মেরির, কিন্তু কাল রাতে আমি ঠিক নিশ্চিন্ত হতে পারছিলাম না। হল ঘরে এসে দেখি জানলা খুলে কি যেন দেখছে মেরি। আমি যেতেই জানলা বন্ধ করে দিয়ে বললে, কাকা, লুসিকে কি বাইরে যেতে বলেছিলে? না তো। কিন্তু এইমাত্র খিড়কির দরজা দিয়ে বাড়ি ঢুকলো লুসি। নিশ্চয়ই কারুর সঙ্গে দেখা করতে গিয়েছিল। খুব খারাপ, অভ্যেসটা বন্ধ করা দরকার। সে কালকে তুমি ওকে বকে দিও। আচ্ছা, দরজা জানলা সব বন্ধ হয়েছে তো? হ্যাঁ কাকা। ঘরে চলে এলাম। ঘুমিয়েও পড়লাম। ঘুম আমার এমনিতেই পাতলা, তার উপর মন উচাটন হওয়ায় ঘুম গাঢ় হয়নি মোটেই।
আচমকাতাই কোথায় যেন একটা আওয়াজ শুনে ঘুম ছুটে গেল আমার। রাত তখন 2টো। পুরো ঘুম ভাঙার আগেই থেমে গেল শব্দটা। কোথায় যেন একটা জানলা বন্ধ হওয়ার আওয়াজ সেটা। কান খাড়া করে রইলাম। পাশের ঘরে শুনলাম পা টিপে টিপে চলার আওয়াজ। বুকটা ধরাস করে উঠল তৎক্ষণাৎ। খাট থেকে নেমে দৌড়ে গেলাম পাশের ঘরে। দেখলাম গ্যাসের আলোয় মুকুট হাতে নিয়ে গায়ের জোরে বাঁকানোর চেষ্টা করছে আর্থার। পরনে শার্ট আর প্যান্ট। দেখেই বিকট চেঁচিয়ে উঠেছিলাম, আর্থার কি করছো এটা? চমকে উঠল আর্থার। হাত ফসকে মুকুট পড়ে গেল মেঝেতে। তুলে নিয়ে দেখলাম 3টে পান্না সমেত মুকুটের একটা কোণ উধাও। চিৎকার করে বলেছিলাম, রাস্কেল কোথাকার, আমার মাথা হেড করে ছাড়লি শেষকালে, ভাঙলি এমন জিনিসটাকে, চোর চোর কোথাকার, কোথায় গেল পান্না 3টে? আমি আমি চোর? আলবাত তুই চোর, কুলাঙ্গার কোথাকার। না না না, কিচ্ছু চুরি যায়নি। আবার মুখের ওপর কথা। 3টে পান্না ভেঙে নিয়েছিস, আরো ভাঙতে যাচ্ছিলি, আমি নিজের চোখে দেখেছি। বাবা, মুখে যা আসছে বলে যাচ্ছ, কিন্তু আর নয়, কালই এ বাড়ি ছেড়ে চলে যাব আমি। বাড়ি ছেড়ে যাবি? তার আগে তোকে পুলিশে দেব। দিতে পারো, কিন্তু আমার পেট থেকে একটা কথাও বের করতে পারবে না। দেখি পুলিশ চুরির কিনারা করতে পারে কিনা। কথাগুলো আর্থার বলল বেশ আবেগের সঙ্গে, যা তার ধাতে নেই। চেঁচামেচি শুনে মেরি দৌড়তে দৌড়তে ঢুকলো আমার ঘরে। মুকুট আর আর্থারকে দেখেই বুক ফাটা চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে গেল মেঝেতে। চাকর বাকরও দৌড়ে এলো তৎক্ষণাৎ। পুলিশ ডাকিয়ে আনলাম ওদের দিয়ে। ইন্সপেক্টর আসতেই আর্থার বললে, সত্যি তাহলে তুমি আমাকে পুলিশে দেবে বাবা? আমি বললাম, হ্যাঁ নিশ্চয়ই, এই মুকুট দেশের সম্পত্তি, প্রকাশ্যভাবেই চুরির তদন্ত হোক। আর্থার তখন মিনতি করে বললে, 5 মিনিটের জন্য বেরোতে দেবে? তাতে তোমার ভালোই হবে জানবে। না, কখনোই না। তোকে বেরোতে দিলে হয় পালাবি, নয় চোরাই মাল লুকিয়ে ফেলবি। তার চেয়ে বরং বল কোথায় রেখেছিস। আমার মুখে চুনকালি পড়বে, দেশ জুড়ে হইচই পড়বে। আমার চাইতেও অনেক উঁচু মহলের এক ভদ্রলোকের মান সম্মান ধুলোয় লুটোবে। অর্থাৎ এখনো বল কোথায় রেখেছিস, কেলেঙ্কারি বাড়াসনি, বল। মুখ ফিরিয়ে নিল আর্থার। বুঝলাম সোজা আঙুলে ঘি উঠবে না। সঙ্গদোষে ও এখন পাকা বদমাস। পুলিশকে বললাম তাদের যথা কর্তব্য করতে। সারা বাড়ি তন্ন তন্ন করে খোঁজা হলো, ওর ঘর তল্লাশ করা হলো, দেহ সার্চ করা হলো, কিন্তু পান্না 3টে আর পাওয়া গেল না। ভয় দেখিও আর্থারের পেট থেকে কিছুই বের করা গেল না। ওকে হাজতে পাঠিয়ে দৌড়তে দৌড়তে আসছি আপনার কাছে। মিস্টার হোমস, আপনি আমাকে বাঁচান। 1000 পাউন্ড পুরস্কার ঘোষণা করেছি রত্ন উদ্ধারের জন্য। এছাড়াও আপনার পারিশ্রমিক আমি দেব। আমাকে আমাকে প্লিজ বাঁচান আপনি। মাথা চেপে ধরে গোঙাতে লাগলেন মিস্টার হোল্ডার। ভোরু মুচকে আগুনের দিকে তাকিয়ে রইল শার্লক হোমস। তারপর বলল, বাড়িতে বাইরের লোক কিরকম আসে? আমার পার্টনারের ফ্যামিলি আর আর্থারের বন্ধু স্যার জর্জ বার্নওয়েল ছাড়া আর কেউ আসে না। এই বার্নওয়েল ইদানিং খুব ঘন ঘন আসছেন। সামাজিকতা রাখেন কিরকম, মানে ওই 5 জনের সাথে মেলামেশা? ওটা আর্থার করে, আমি আর মেরি বাড়িতেই থাকি। স্ট্রেঞ্জ, কম বয়সী মেয়ের পক্ষে এমন অভ্যাসটা একটু অস্বাভাবিক। মেরি খুব শান্ত স্বভাবের মেয়ে, বয়সও খুব কম নয়, এই তো 24-এ পড়েছে। আপনার কথা শুনে মনে হলো ঘটনাটায় প্রচন্ড শক পেয়েছে মেরি। ভীষণ আঘাত পেয়েছে, আমার চেয়েও বেশি। আপনাদের দুজনেরই বিশ্বাস আর্থারই দোষী? নিজের চোখে দেখেছি তাকে পান্না মুকুট হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে। সেটা কিন্তু অকাট্য প্রমাণ নয়। মুকুটের বাদবাকি অংশে চোট লেগেছে। বেঁকে গেছে। বাঁকা অংশ সিধে করার চেষ্টা করছিল বলে মনে হয়নি আপনার? অতই যদি সাধু হবে তো বলতেই পারতো। তা ঠিক, এটাও ঠিক যে দোষ করে থাকলে একাত্রা মিথ্যেও তো বলতে পারতো। বললো না কেন? ওরে চুপ করে থাকাটার মানে অনেক গভীর। আচ্ছা, যে শব্দ শুনে আপনার ঘুম ভেঙেছে সে শব্দ কিসের, পুলিশ কি তা ধরতে পেরেছে?
ওদের মতে আওয়াজটা আর্থারের শোবার ঘরের দরজা বন্ধ করার শব্দ। গল্প হিসাবে মন্দ নয়। রাত দুপুরে বাড়িশুদ্ধ লোককে জাগিয়ে দেওয়ার মতো আওয়াজ করে দরজা বন্ধ করলো এমন একটা লোক যে কিনা চুপিসারে চুরি করতে চাইছে রত্ন মুকুট। পান্না তিনটের অদৃশ্য হওয়া সম্পর্কে কি বলল পুলিশ? সারা বাড়ির তক্তা পর্যন্ত খুলে দেখেছে কোথাও কিছু লুকিয়ে রাখা হয়েছে কিনা। বাড়ির বাইরে দেখবার কথা একবারও ভেবেছে কি? হ্যাঁ, নিশ্চয়ই। তন্ন তন্ন করে দেখা হয়েছে বাগান। দেখুন মশাই, আপনারা যে ভেবেছেন এই কেসটা অতটা সোজা নয়, বেশ জটিল। আপনার ছেলে খাট থেকে নেমে ভীষণ ঝুঁকি নিয়ে এলো আপনার ড্রেসিং রুমে, আলমারি খুলে ব্যারেল কর্নেট বের করে গায়ের জোরে তা থেকে 3টে পান্না খসিয়ে নিয়ে এমন একটা জায়গায় লুকিয়ে রাখলো যার সন্ধান কেউ পাচ্ছে না। আবার ফিরেও এলো 36টা পান্না সমেত মুকুট হাতে নিয়ে, ধরা পড়বার বা বিপদের ঝুঁকি নিয়ে এই ড্রেসিং রুমেই। মশাই, সম্ভব বলে মনে হয় কি? তাছাড়া আর কি হতে পারে তাহলে বলুন? উদ্দেশ্য যদি মহৎ থাকে তো খুলে বলল না কেন? সেইটাই এখন আমাদের দেখতে হবে। আচ্ছা চলুন, আপনার বাড়িটা যাওয়া যাক। গল্পটি এতক্ষণ যখন শুনেছেন তাহলে ধরে নিতেই পারি যে গল্পটি সত্যিই আপনাদের ভালো লেগেছে। আর যদি সত্যি সত্যি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান আমাদের। আর আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে অল করে দিন। তাহলে চলুন বাকিটা শুনে নেওয়া যাক। বাড়িটা চৌকোন ও সাদা পাথরের, সামনে বরফে ঢাকা লন, দুদিকে দুটো লোহার ফটক, ডান দিকে আর বাঁ দিকে দুটো গলি। বাঁ দিকটা গেছে আস্তাবলের দিকে, লোকজনের যাতায়াত সেখানে কম। ডান দিকটা গেছে বাগানের দিকে, এদিকেই বাইরের লোক চলে বেশি। হোমস এই গলি দিয়ে বাগানে গেল তো গেলই, কতক্ষণ আর এইভাবে দাঁড়িয়ে থাকা যায়? মিস্টার হোল্ডার আমাকে নিয়ে বসলেন খাবার ঘরে। এমন সময় একজন সুন্দরী তরুণী ঘরে ঢুকল। বিষণ্ণ মুখটি ফ্যাকাশে হয়ে গিয়েছে, সজল কালো চোখেও বিষাদ ফুটে বেরোচ্ছে। নিরক্ত ঠোঁট, মুখ দেখেই বোঝা যায় ভিতরে ভিতরে একেবারে ভেঙে পড়েছে মেয়েটি, কিন্তু ধাত শক্ত বলেই বাইরে অতটা প্রকাশ করছে না। ঘরে ঢুকেই সোজা গেল মিস্টার হোল্ডারের কাছে, হাত বুলিয়ে বললেন, কাকা, আর্থারকে ছেড়ে দিতে বলেছ? না, আগে ফয়সলা হোক তারপর। কিন্তু আমি জানি সে নির্দোষ। তাহলে মুখে কথা ফুটছে না কেন? পুলিশে ধরিয়ে দিয়েছে বলে হয়তো ঘা খেয়েছে মনে। অকারণে তো দিইনি, মুকুর ওর হাতেই দেখেছি আমি। হাতে নিয়ে দেখছিল। ওকে ছাড়িয়ে আনো কাকা, ও নির্দোষ। মেরি, পান্না তিনটে না পাওয়া পর্যন্ত আর্থারকে ছাড়া হবে না। লন্ডন থেকে বড় গোয়েন্দা এনেছি রত্ন উদ্ধারের জন্যে। যতক্ষণ না পাচ্ছি কাউকে রক্ষা করব না, কাউকে ক্ষমা করব না। ইনি? না, এর বন্ধু। এখন এই পাশের গলিটা দেখছেন। গলি দেখছেন? ভুরু দুটো ধনুকের মতন বেঁকিয়ে ফেলল সুন্দরী। গলিতে কি আছে? এই যে এসে গেছেন। আপনি লন্ডন থেকে এসেছেন। আমার ভাই যে নির্দোষ প্রমাণ করতে পারবেন তো? আমি জানি সে কোনো দোষ করেনি। আমিও তাই বিশ্বাস করি মিস হোল্ডার। ঘরে ঢুকে পা ঠুকে ঠুকে জুতো থেকে বরফ ঝাড়তে ঝাড়তে হোমস বলল, সেই জন্যই দু একটা প্রশ্ন করতে চাই আপনাকে। স্বচ্ছন্দে করুন। তাতে যদি আমার ভাই খালাস পায়, ক্ষতি কি? কাল রাত্রে আপনি কোনো আওয়াজ শোনেননি? না, কাকার চেঁচামেচি শুনে দৌড়ে আসি, তার আগে কিছু শুনিনি। রাতে সব জানালা বন্ধ করেছিলেন তো? নিশ্চয়ই। আজ সকালেও সব বন্ধই ছিল। হ্যাঁ। এ বাড়ির একজন দাসীর একটা মনের মানুষ আছে শুনেছি। কাল রাত্রে আপনি খবরটা দিয়েছিলেন কাকাকে। বাইরে বেরিয়েছিল নাকি তার সঙ্গে দেখা করতে? রত্ন মুকুটের কথা কাকা ওর সামনেই বলে ফেলেছিল। আচ্ছা, তাই নাকি? তার মানে আপনার ধারণা মনের মানুষটিকে খবর পৌঁছে দিত এই দাসী।
আর এই মুকুটটাও সরায় দুজনে যোগসাজেশ করে। মিস্টার হোল্ডার বলে উঠলেন, আরে ধারণা টানোনার দরকার আছে কি কোনো? আমি নিজের চোখে দেখেছি আর্থারকে মুকুট নিয়ে দাঁড়িয়ে থাকতে। আর্থারের কথা পরে হবে মিস্টার হোল্ডার। আচ্ছা মিস হোল্ডার, ওই মেয়েটা কি বাড়ি ফিরেছিল রান্নাঘরের দরজা দিয়ে? হ্যাঁ, দরজা বন্ধ হয়েছে কিনা দেখতে গিয়ে দেখলাম বাড়ি ফিরছে পা টিপে টিপে। লোকটাকেও আবছাভাবে দেখেছিলাম অন্ধকারে। চেনেন তাকে? চিনি, সবজি বেচে, নাম ফ্রান্সিস প্রসপার। দরজার একটু বাদিক ঘেঁষে দাঁড়িয়েছিল রাস্তার উপর, হ্যাঁ। একটা পা কাঠের। সুন্দরীর ভাবব্যঞ্জক কালো চোখে ভয়ে ছায়া পড়ল যেন। সে হাসল, তারপর বলল, আপনি জাদুকর নাকি? জানলেন কি করে? হোমস কিন্তু হাসল না। শীর্ণ মুখটি উদ্দীপ্ত হয়ে রইল আতীব্র আগ্রহে। বলল, ওকে, বাইরেটা আর একবার দেখবো খন। তার আগে নিচের তলা জানলাগুলো দেখে নি, তারপর দেখবো ওপর তলা। দ্রুত পদক্ষেপে এক জানলা থেকে আর এক জানলায় সরে গেল হোমস। থমকে দাঁড়ালো বড় জানলাটার সামনে। এখান থেকে দেখা যায় পাশে সরু গলি। পকেট থেকে ম্যাগনিফাই লেন্স বের করে তন্ময় হয়ে দেখতে লাগলো। তারপর বলল, চলুন এবার উপরে যাওয়া যাক। ব্যাংকারের ড্রেসিং রুমের আসবাবপত্র অতি সাধারণ। আয়না, আলমারি আর কার্পেট। আলমারি তালাটার দিকে চোখ পাকিয়ে চেয়ে রইল হোমস। বলল, খোলার চাবি কোনটা? আমার ছেলে যে চাবির কথা নিজের মুখে বলেছে, গুদাম ঘরের চাবি। আছে এখানে? হ্যাঁ, ওই ওই ড্রেসিং টেবিলের ওপর রয়েছে। চাবিটা তুলে নিয়ে আলমারি খুলল শার্লক হোমস। বলল, বাহ, খোলার সময় দেখছি একদমই আওয়াজ হয় না, সেই কারণেই ঘুম ভাঙেনি আপনার। মুকুটটা নিশ্চয়ই এই বাক্সতেই আছে, দেখি কি রকম। বলে বাক্স খুলে অপূর্ব সুন্দর রত্ন মুকুট বের করে চেয়ে রইল অনিমেষে। ওয়াও, দেখবার মতোই মুকুট বটে। সুন্দর। এরকম উৎকৃষ্ট পান্না আমি জীবনে দেখিনি। একটা কোণ ভাঙা, 3টে পান্না খসিয়ে নেওয়া হয়েছে ওইখান থেকেই। মিস্টার হোল্ডার, কোনটা ভাঙুন দেখি। আঁতকে উঠলেন মিস্টার হোল্ডার। ওরে বাবা, ও কথা মুখে আনাও পাপ। ওকে, তাহলে আমিই ভাঙছি। বলেই হঠাৎ সর্বশক্তি দিয়ে কোণটা ভাঙতে গেল হোমস, কিন্তু পারল না। বলল, আমার আঙুলের জোর নেহাত কম নয় মিস্টার হোল্ডার, কিন্তু এই জিনিস ভাঙতে গেলে আরো সময় দরকার। সাধারণ মানুষ পারবে না ভাঙতে, আর ভাঙবার পরেও পিস্তল ছোড়ার মতো একটা প্রচন্ড শব্দ হবে। এত কাণ্ড ঘটে গেল আপনার খাট থেকে মাত্র কয়েক গজ দূরে, অথচ আপনি জানতেই পারলেন না। আমার মাথায় কিছু ঢুকছে না। মিস হোল্ডার, আপনি কি বলেন? কাকার মতো আমিও ধাঁধাই পড়েছি। ছেলেকে যখন দেখেছিলেন তখন কি তার পা খালি ছিল? মানে জুতো বা চটি কিছু পরেছিল কি? প্যান্ট আর শার্ট ছাড়া আর কিচ্ছু না। ধন্যবাদ। মনে হচ্ছে ভাগ্য সহায় আমাদের, তাই কেসটা সহজেই সুরাহা করা যাবে। মিস্টার হোল্ডার, এবার বাইরেটা ফের দেখে আসা যাক। গেল কিন্তু একলাই। সবাই মিলে গেলে নাকি অত পায়ের ছাপে সব একাকার হয়ে যাবে। ঘণ্টাখানেক পরে ফিরে এলো জুতো ভর্তি বরফ আর মুখ ভরা হেয়ালি নিয়ে। মিস্টার হোল্ডার, যা দেখবার আমার সব দেখা হয়ে গিয়েছে। এবার আমার কাজটা আমি বাড়ি ফিরেই সারবো। কিন্তু রত্ন 3টে কোথায় সেটা বলে যাবেন তো? তা তো বলতে পারবো না। সে কি, জন্মের মতো খোয়াই গেল বলতে চান? আর আমার ছেলে, তার কি হবে? একবার যা বলেছি তার অন্যতা হবে না। কাল রাতের ব্যাপারটা তাহলে একটু খোলসা করে বলুন না। কাল সকাল 9টা থেকে 10টার মধ্যে বেকার স্ট্রিটে একবার আমার সাথে দেখা করুন। যা বলবার তখনই বলবো। তবে এটুকু জানবেন যে রত্ন উদ্ধারের কাজে আমি কোনো কার্পণ্য করব না। যা খরচ হবে দেবেন তো? আরে মশাই, যথা সর্বস্ব যদি চান তাও পাবেন। ওকে ফাইন, তাহলে এখন চলি। হয়তো সন্ধে নাগাদ একবার আসতে হতে পারে। বেশ বুঝলাম, মনে মনে রত্ন রহস্যের মীমাংসা করে এনেছে বন্ধুবর। বেশ কয়েকবার কথা বলার চেষ্টা করলাম ফেরবার পথে,
কিন্তু এড়িয়ে গেল প্রতিবার। বাড়ি ফিরেই ঢুকলো নিজের ঘরে। মিনিট কয়েক পরে বেরিয়ে এলো পাক্কা লোভারের ছদ্মবেশে। বললে, ও হো মাই ডিয়ার ওয়াটসন, তোমাকে সঙ্গে নিতে পারলে বাঁচতাম, কিন্তু সাহসই পাচ্ছি না। হয়তো ঠিক পথেই চলেছি, অথবা আলেয়ার পিছনে ধাওয়া করছি। যাই হোক, শোনো, ফিরবো ঘন্টা কয়েক পরে। তাক থেকে মাংস নিয়ে দুটো পাউরুটির মধ্যে সেকে স্যান্ডউইচ বানিয়ে পকেটে পুড়তে পুড়তে উদা হয়ে গেল শার্লক হোমস। ফিরে এলো আমার চা পানের সময়। কুর্তি যেন ফেটে পড়ছে। হাতে এক পাটি ইলাস্টিক লাগানো বুট জুতো। ঘরের কোণে জুতোটা ছুঁড়ে ফেলে দিয়ে বসে গেল চা খেতে। বলল, যাওয়ার পথে ঢু মেরে গেলাম। আবার কোন দিকে? ওয়েস্ট এন্ডের ওপাশে, ফিরতে দেরি হতে পারে। তা কাজ এগোলো? মোটামুটি। মিস্টার হোল্ডারের পাড়ায় গেছিলাম এখন, বাড়ি মারায়নি। রহস্যটা ছোট হলেও চমৎকার। যাকে শোনো, আপাতত এই বিচ্ছিরি দড়াচুড়ো থেকে নিজের পোশাকে ঢোকা যাক। মুখে না বললেও চকচকে চোখ আর রক্তিম গাল দেখেই বুঝলাম কাজ ভালোই এগোচ্ছে। দ্রুত উঠে গেল ওপর তলায়। একটু পরেই দরাম করে বন্ধ হলো হল ঘরের দরজা। তার মানে আবার অভিযানে বেরোলো শার্লক হোমস। মাঝরাত পর্যন্ত অপেক্ষা করেও যখন ফিরল না, তখন শুয়ে পড়লাম। তদন্তে ডুব দিলে অনেক রাত, অনেক দিন এইভাবেই ও বাইরে কাটায়। পরের দিন সকালবেলা পাতরাশের টেবিলে দেখলাম 1 কাপ কফি আর দৈনিক কাগজ নিয়ে বসে রয়েছে দিব্যি তাজা চেহারায়। ও ওয়াটসন, দেখো, তোমাকে ফেলেই খেতে বসে গেছি, কিছু মনে করো না প্লিজ। আচ্ছা, মনে আছে তো, মক্কেল ভদ্রলোক কিন্তু আজ একটু সকাল সকালই আসবেন। আরে 9টা তো বেজে গেছে, এসে গেলেন বোধ হয়। ওই ওই শোনো, ঘন্টা বাজছে। ব্যাংকারই বটে, কিন্তু আঁতকে উঠলাম তার মুখ দেখে। এ কি চেহারা হয়েছে! মুখ আরো ফ্যাকাশে হয়েছে, চুয়াল আরো ঝুলে পড়েছে, চুল যেন আরো সাদা হয়ে এসেছে, পা যেন আর চলছে না। নিঃসীম অবসাদে শরীর ভেঙে পড়েছে। চেয়ার এগিয়ে দিতেই বসে পড়লেন ধপ করে। ভাঙা গলায় বললেন, জানি না কি পাপের জন্য এত সাজা পাচ্ছি। 2 দিন আগেও আমার ভেতর সুখ আর সম্পদ উথলে উঠেছিল। দুনিয়ার কারো ধার ধারিনি। আজ আমার কেউ নেই, মান সম্মানও নেই। দুঃখ শোক কখনো একলা আসে না, পরের পর আসে। ভাইজিটা চলে গেল। চলে গেল? হ্যাঁ, বিছানা স্পর্শ করেনি, ঘর ফাঁকা। কাল রাতে রাগের মাথায় বলে ফেলেছিলাম আর্থারকে বিয়ে করলে ছেলেটা আজ সুখে থাকতো। বলাটা বোধহয় ঠিক হয়নি। চিঠিতে সে এ কথাও লিখেছে। আমার প্রাণপ্রিয় কাকা, বেশ বুঝেছি আমার জন্যই তুমি এই ঝামেলায় পড়েছ। যতই তা ভাবছি, ততই বুঝেছি এই বাড়িতে আমার আর থাকা উচিত নয়। কোনোদিনও আর শাস্তি পাব না। তাই জন্মের মতো চললাম। আমার ভবিষ্যৎ নিয়ে ভেব না, সে ব্যবস্থা হয়েছে। তার চেয়েও বড় কথা, আমাকে আর খুঁজতে চেও না, চেষ্টাটা বৃথা হবে। জীবনে মরণে জানবে আমি তোমার পরম স্নেহের সেই মেরি। মিস্টার হোমস, মানে কি চিঠিটার? আত্মহত্যা? মোটেই না, বলতে পারেন জটিল সমস্যার চমৎকার সমাধান। মিস্টার হোল্ডার, আপনার রাহুর দশা এবার কাটতে চলেছে। অনেক খবর জানেন মনে হচ্ছে। আচ্ছা, পান্নাগুলো কোথায়? এক একটা পান্নার জন্য 1000 পাউন্ড দিতে পারবেন তো? আরে 10,000 দেব। অত দরকার হবে না, পুরস্কার বাবদ কিছু টাকা ধরলে সব মিলিয়ে 1000ই হবে। চেক বই এনেছেন তো? এই নিন কলম, 4000-এর একটা চেক লিখে দিন। ভ্যাবাচাকা মুখে চেক লিখে দিলেন মিস্টার হোল্ডার। ডেস্কের ড্রয়ার থেকে একটা বস্তু বার করলো হোমস। তেকোনা সোনায় বসানো 3টে পান্না ছুঁড়ে দিল টেবিলের ওপর। তীব্র আনন্দে পাগলের মতন চেঁচিয়ে উঠে জিনিসটা খামচে ধরলেন মক্কেল ভদ্রলোক। কড়া গলায় হোমস বলল, মিস্টার হোল্ডার, আপনাকে আর একটা দেনা মেটাতে হবে। তৎক্ষণাৎ কলম তুলে নিলেন মিস্টার হোল্ডার। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, কত দিতে হবে?
থ্যাংক ইউ, আমার আর কিছু লাগবে না, যেটা নেওয়ার আমি নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, মনে আছে তো আপনার ছেলে কিন্তু সত্যি চুরিটা করেনি। আরে বলেন কি, আর্থার তাহলে চুরি করেনি? দেনাটা আমার কাছে নয়, আপনার অত্যন্ত মহৎ এই ছেলের কাছে। সে কথা কালকেও বলেছিলাম, আজও বলছি। তাহলে চলুন এখনই গিয়ে বলে আসি। ও জানে সব কিছু। আমি গেছিলাম আজকে, দু একটা ব্যাপারে ধোকা কাটছিল না। আপনার ছেলেই তা পরিষ্কার করে দিয়েছে। আপনি গিয়ে রত্ন উদ্ধারের খবরটা দিলে ও নিজেই মুখ খুলবে খন। আচ্ছা, রহস্যটা কি এবার বলবেন? নিশ্চয়ই বলবো, তবে খুব আঘাত পাবেন শুনলে। স্যার জর্জ বার্নওয়েল আর আপনার ভাইজির মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছিল। দুজনেই পালিয়েছে একসঙ্গে। মেরি? হ্যাঁ, অসম্ভব। অসম্ভব হলেও সত্যি মিস্টার হোল্ডার। স্যার জর্জ বার্নওয়েলকে আপনারা চেনেন না। ইংল্যান্ডের কুখ্যাত জঘন্য বদমাশদের মধ্যে তিনি অন্যতম। বিবেক বলে কোনো বস্তুই নেই তার মধ্যে। জুয়া খেলে পথে বসেছেন, বহু মেয়ের সর্বনাশ করেছেন, আর এখন করলেন আপনার ভাইজির। প্রায় প্রতিদিনই সন্ধ্যার সময়ে দেখা সাক্ষাৎ হতো দুজনের। বিবর্ণ হয়ে গেলেন মিস্টার হোল্ডার। অবিশ্বাস্য, জাস্ট জাস্ট অবিশ্বাস্য। তাহলে শুনুন সেই রাতের ঘটনা। আপনি শুতে গেছেন জেনে ভাইজিটি জানলা খুলে মুকুটের খবরটা দিয়েছিল তাকে। লোভী তিনি, শুনেই চেয়ে বসলেন রত্ন মুকুট। এই সময়ে আপনি এসে পড়ায় জানলা বন্ধ করে দিয়ে দাসীর খবরটা আপনাকে দেয় মেরি। আর্থারের সঙ্গে আপনার কথা কাটাকাটির পর দুজনেই শুয়ে পড়লেন। ক্লাবের দেনার কথা ভাবতে ভাবতে মাথা গরম হয়ে গেল আর্থারের, আর তাই ঘুম উড়ে গেল চোখ থেকে। এমন সময়ে পায়ের শব্দ শুনে পা টিপে টিপে বাইরে বেরিয়ে এসে দেখলেন বোন যাচ্ছে আপনার ড্রয়িং রুমের দিকে। তাড়াতাড়ি গায়ে জামা চড়িয়ে খালি পায়ে পিছনায় আর্থার। আড়াল থেকে দেখে আলমারি খুলে মুকুট নিয়ে নিচে নেমে গেল মেরি। জানালা খুলে সেটা পাচার করে দিল বাইরে। মেরি নিজের ঘরে না আসা পর্যন্ত লোকটার পিছনে ধাওয়া করতে পারেনি সে। তারপরেই জানালা খুলে লাফ দিল বাইরে, আর দেখেই চিনতে পারলো বার্নওয়েলকে। দশটাদশটির সময়ে ঘুষি মেরে বার্নওয়েলের চোখের উপর বেশ খানিকটা জায়গায় কেটেও দেয় সে। তারপর মুকুট ছিনিয়ে নিয়ে ফিরে আসে বাড়ির ভিতরে। এত কাণ্ড সে করেছে শুধু আপনার সর্বনাশ হতে চলেছে দেখে। চেঁচামেচিও করতে পারেনি মেরির জন্য, তাকে সে ভালোবাসে। একেই বলে শাঁখের করাত। ড্রেসিং রুমে ফিরে এসে দেখলো মুকুটের কোণটা ভাঙা। হাত দিয়ে যখন বাঁকা দিকটা সিধে করার চেষ্টা করছে, ঠিক তখনই আপনি চড়াও হলেন তার উপর। এত বড় কাজ করার প্রশংসা পেল না সে, পেল চোরের বদনাম। পুলিশে ধরিয়ে দিলেন আপনি নিজের হাতে তাকে। তাই প্রচণ্ড অভিমানে একটি কথাও সে বলেনি, মেরিকেও সে ধরিয়ে দেয়নি। কিন্তু 5 মিনিটের জন্য বাইরে বেরোতে চেয়েছিল মুকুটের ভাঙা কোণটা রাস্তা থেকে খুঁজে আনার জন্য। ও ভেবেছিল টানাটানিতে হয়তো ভেঙে গিয়ে নিশ্চয়ই পড়ে গিয়ে গলির মধ্যেই আছে সেটা। আপনার বাড়ি গিয়ে রান্নাঘরের দরজার পাশে বরফের উপর ছাপ দেখেই বুঝেছিলাম একজন নারী একজন পুরুষের সঙ্গে দাঁড়িয়ে গল্প করেছে সেখানে। পুরুষটির একটি পা কাঠের, আর সেখানে গোল দাগ পড়েছে বরফের উপর। রুশি আর তার মনের মানুষের ব্যাপারটা তাহলে সত্যি, কিন্তু গলির মধ্যে ঢুকে দেখলাম আশ্চর্য এক কাহিনী। বরফের উপর আঁকা দুজোড়া পায়ের ছাপ। একজন বুট পরে গেছে এবং বুটের ছাপ মারিয়ে দৌড়েছে খালি পায়ে আরেকজন। আপনার ছেলের পায়ে জুতো বা চটি ছিল না, আপনিই বলেছেন। অর্থাৎ বুট পরা লোকটার পিছনে সেই দৌড়েছে। কিছু দূর যেতেই বরফের মধ্যে বেশ খানিকটা গর্ত দেখে বুঝলাম দারুণ ঝাঁটাপাটি চলেছে সেখানে। ফোটা ফোটা রক্তও পড়ে আছে সেখানে। বুট পরা লোকটা এরপর একাই চলে গেছে। ফোটা ফোটা রক্ত তার পায়ের ছাপের পাশে পড়তে পড়তে গেছে, অর্থাৎ মারপিটে এসে জখম হয়েছে। আর খালি পাটা ফিরে এসেছে, অর্থাৎ আপনার ছেলে বাড়ি ফিরে এসেছে। আপনার বাড়ি গিয়ে জানলার গোবরাটটা দেখেছিলাম আতস কাঁচ দিয়ে। চিহ্ন দেখে বুঝলাম কেউ যেন লাফ দিয়ে জানলা টপকে বাইরে গেছে। এ থেকেই মনে হয়েছিল ওপর থেকে কোনো একজন মুকুট এনে বাইরের কারোর হাতে চালান করে দিয়েছিল। আর আর্থার তা দেখে ফেলে পিছু নেয়, মারপিট করে মুকুট ছিনিয়ে আনে। টানাটানিতে মুকুটটা ভেঙেও যায়। কিন্তু তারা কারা? ওপর থেকে মুকুট নামেই বা আনলো কে? বাইরে থেকে মুকুট নিয়ে পালাচ্ছিলই বা কে? ভাবতে ভাবতে জবাব পেয়ে গেলাম, মুকুট আপনি নিশ্চয়ই নামাননি। আর দাসীদের মধ্যে যদি কেউ চুরি করে থাকে, তাহলে আপনার ছেলে তার নাম গোপন করে নিজেই বা হাজতে যাবে কেন?
তাহলে সে এমন কেউ যার মুখ চেয়ে সে কেলেঙ্কারি গোপন করতে চেয়েছে। তারপরে মনে হলো মেরিকে সে ভালোবাসে, মেরির জন্য সে হাজতেও যেতে পারে। মনে পড়ল মেরিকেই আপনি রাত্রে জানালার সামনে দেখেছিলেন। আর্থার আর মুকুটকে দেখে এই মেরি চিৎকার করে অজ্ঞান হয়ে গিয়েছিল। কিন্তু মুকুটটা কার হাতে চালান করেছিল মেরি? বাড়িতে স্যার জর্জ বানুয়েল ঘন ঘনই আসেন, মেরির সঙ্গেও দেখা করে। আপনিই বলেছেন। বানুয়েলের কুখ্যাতি আমার অজানা নয়। বুটের ছাপ যখন আছে তখন পাল্লা তিনটে নিশ্চয়ই তার কাছেই আছে। লোপারের ছদ্মবেশ ধারণ করে গেলাম স্যার জর্জ বানুয়েলের বাড়ি। তার বাড়ির চাকরটার সঙ্গে ভাব জমালাম। শুনলাম আগের রাত্রে মুখ ফাটিয়ে বাড়ি এসেছেন স্যার জর্জ। ঘুষ দিয়ে তার এক পাটি বুট নিয়ে গেলাম আপনার বাড়ির পাশে। দেখলাম বুটের ছাপের সঙ্গে স্যার জর্জ বানুয়েলের বুটের ছাপ হুবহু মিলে গেল। লাফিয়ে উঠলেন মিস্টার হোল্ডার। আরে হ্যাঁ, কাল সন্ধ্যের দিকে একটা লোফার ঘুরঘুর করছিল বটে গলিতে। আমি সেই লোফার। বাড়ি ফিরে ভদ্রলোক সেজে সোজা গেলাম বানুয়েলের কাছে। আমি জানতাম সোজা আঙুলে ঘি উঠবে না। কড়া কথাতেও যখন কাজ হলো না, কিছুতেই স্বীকার করতে চাইলেন না, উল্টে তেড়ে মারতে এলেন। তখন পিস্তল বার করে তার রকে ঠেকালাম। ফেরত চাইলাম পান্না 3টে। বিনিময়ে দেব 3000 পাউন্ড। শুনেই চমকে উঠলেন স্যার জর্জ। ভাবতেই পারেনি এত টাকা পাওয়া যেতে পারে। বলেই ফেললেন অত 600 পাউন্ডের বিনিময়ে হাতছাড়া করে ফেলেছেন 3টে পাথর। তারপর ঠিকানা আদায় করে গেলাম যে পাথর কিনেছে তার কাছে। তাকে কথা দিলাম পুলিশি মামলা হবে না, কেউ 3000 পাউন্ডে পাওয়া যাবে পান্না 3টে। বাড়ি এসে ঘুমোলাম রাত 2টোয়। উঠে পড়লেন মিস্টার হোল্ডার। মিস্টার হোমস, আপনার ঋণ আমি শোধ করতে পারবো না কোনোদিন। যা ভেবেছিলাম তার চাইতে অনেক বেশি বুদ্ধিমান আপনি। ইংল্যান্ডকে এক মস্ত কলঙ্কের হাত থেকে আজ আপনি বাঁচিয়ে দিলেন। চলি এখন, ছেলেটার কাছে ক্ষমা চেয়ে আসি। জানি না মেরি এখন কোথায়। মিস্টার হোল্ডার, আপনার ভাইজি এখন আছে স্যার জর্জ বানুয়েলের কাছে। স্যার আমার বিশ্বাস সে তার পাপের সাজা পাবে সেখানেই। শুনছিলেন আজকের গল্প স্যার আর্থার কোনান ডয়েলের লেখা দ্য অ্যাডভেঞ্চার অব দ্য ব্যারেল করনেট। আজ গল্প পাঠ এবং ওয়াটসনের ভূমিকায় তন্ময়, অন্যান্য চরিত্রে মৌসুমী, বিনায়ক, সৌভিক এবং প্রীতম রবিয়ানা দত্ত। আজ আমাদের এই উদ্যোগে আমরা পাশে পেয়েছি উইংস অফ স্টোরিজ থেকে প্রীতম রবিয়ানা দত্তকে। টিম বিবিও অডিও স্টোরির পক্ষ থেকে দাদাকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরিকল্পনা, পরিচালনা, থাম্বনেল ডিজাইন এবং ধ্বনি পরিকল্পনায় আমি সুমন। গল্পটি যদি সত্যিই আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত অতি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের টিমকে সাপোর্ট করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে অল করে দেবেন। ফিরে আসবো আগামী সপ্তাহে আরও একটি নতুন স্বাদের নতুন ধরনের গল্প নিয়ে। ধন্যবাদ।